স্যার আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি নববর্ষের, নতুন বছরের, এবং আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। জি, আমিও আপনাকে স্বাগত জানাচ্ছি এবং এনটিভির যত দর্শক এবং শুভানুদ্দি আছে সবাইকে এই নববর্ষের শুভেচ্ছা আমি জানাচ্ছি। স্যার, শীতের সময়ে সাধারণত আমরা দেখি যে কিছু কিছু স্পেসিফিক রোগের প্রকোপ খুব বেড়ে যায়। সাধারণত কোন কোন সমস্যাগুলো এই শীতে বাড়ে বলে মনে করেন আপনি? জি, ধন্যবাদ। যে এটা শীতকাল এবং শীতে অনেক ধরনের অসুখ বিসুখ আসে। যদিও শীত অনেকের জন্য আনন্দের বিষয়, যে এই শীতে অনেকে নতুন নতুন জামা কাপড়, ভালো জামা কাপড় পরতে পারে, এটা যেমন ঠিক। আবার অনেকের জন্য শীত কিন্তু একটা দুর্বিষহ কষ্টের জন্য কষ্ট নিয়ে আসতে পারে। সেটা যেমন শীতে কিছু অসুখ বিসুখ বাড়ে, সেটাকে আমরা যদি এভাবে ভাগ করি, 3 ভাগে ভাগ করা যেতে পারে। একটা হলো সুস্থ সবল তারাও কিন্তু শীতের বিভিন্ন অসুখে আক্রান্ত হতে পারে, একটা গ্রুপ। আর একটা গ্রুপ হলো যারা নাকি এমনি দুর্বল, অন্য কোনো অসুখে আক্রান্ত থাকে, তারা কিন্তু শীতের সময় আরও বেশি আক্রান্ত হতে পারে। এই দুইটা গ্রুপে বেশি শীত আক্রান্ত হয়। তো এর ভিতরে মনে করেন এই কমন অসুখগুলো যেগুলো হয় শীতে, একটা হলো শীতে সর্দি, কাশি, হাঁপানি, এগুলা বাড়তে পারে আর কি। সেটা হলো বিভিন্ন কারণে হয়, একটা ভাইরাস দিয়ে হয়। বিভিন্ন ভাইরাস ওই সময় ঘোরাফেরা করে বলে মনে করা হয়। যেমন এগুলা সিনসাইটিস ভাইরাস আছে, আরবি ভাইরাস আছে, অনেকগুলো ভাইরাস আছে, এগুলা জন্য হইতে পারে। শিশু এবং বৃদ্ধদের মধ্যে কিন্তু বেশি দেখা যায়, দুইটা আক্রান্ত হতে পারে। আরেকটা হলো শীতে কিছু কিছু ফুলের রেণু, যেগুলো নাকি নতুন ফুল ফুটে গাছে বা পরাগ ফুটে, ওই সময় অ্যালার্জেন হিসেবে কাজ করে, অ্যালার্জি হিসেবে কাজ করে, ওগুলো জন্য অসুখ হতে পারে। তো সেক্ষেত্রে মেইনলি যেটা হয় সর্দি, কাশি, এবং ওই সময় দেখা গেছে হাঁপানিটা অনেকের বেড়ে যায়। কারণ দেখা গেছে শীতের শুরু এবং শীতের শেষ, ওই সময় কিন্তু ভাইরাসের জন্য আক্রান্ত বেশি হয় এবং এই ফুলের জন্য আক্রান্ত বেশি হয়। ভাইরাসটা বেশি অ্যাক্টিভ হয়ে যায় কি এই সময়টাতে? একটু অ্যাক্টিভ হয়ে যায়। আরেকটা কারণ হলো যে শীতে কেন বেশি হয়, শীতে কেন বেশি হয়, এটা একটা প্রশ্ন আসতে পারে। শীতে বেশি হয় টেম্পারেচার ভেরিয়েশন হয়, কারণ হঠাৎ গরমের পরে শীত শুরু হয়। এই জন্য যে টেম্পারেচার ভেরিয়েশন হয়, সেই জন্য কিন্তু ভাইরাসগুলোর সংক্রমণ বেশি হচ্ছে। আবার আমাদের শরীরে এমন একটা প্রক্রিয়া আছে, যেখানে যে টেম্পারেচার যদি তার তো বেশি ঘটে, তখনও কিন্তু শরীরের ক্রিয়া প্রতিক্রিয়া ভিন্ন ধরনের হইতে পারে। সেই জন্য হাঁপানি, এই ধরনের জিনিসগুলো কিন্তু বেড়ে যায়। তার ভিতরে সবচেয়ে মারাত্মক নিউমোনিয়া, শিশু হোক, মানে বৃদ্ধ হোক, প্রাপ্তবয়স্ক হোক, তবে শিশু এবং বৃদ্ধদের বেশি হয় আর কি। ওই সময় সর্দি তো পানি নাকি দিয়ে পানি পড়লো, একটু কষ্ট হলো, মাথা ব্যথা হলো, হয়তো ভালো হয়ে যাবে। কিন্তু নিউমোনিয়া সবচেয়ে খারাপ, মানে এটার যেমন প্রপার চিকিৎসা না হলে যেমন ইভেন মৃত্যু অবধারিত। এটা সবাই জন্য একটু জানতে চাই আমরা যে নিউমোনিয়া, তাহলে আপনি তো বলেছেন যে সাধারণ সর্দি কাশিও হতে পারে, তো আসলে নিউমোনিয়া হয়েছে কি না সেটি একদম প্রাথমিক অবস্থায় বোঝার উপায় কি? নিউমোনিয়া সিমটমটা দুই ভাগে ভাগ করা যায়, একটা শিশুদের আর একটা হলো বয়স্কদের। বয়স্কদের বোঝা সহজ, সেটা আমি পরে বলছি। শিশুদের যদি কাশি হয়, তো শিশুদের কাশি তো সাধারণ সর্দি, কাশি, হাঁপানি, ব্রঙ্কোলাইটিস কারণ হইতে পারে। যদি দেখা যায় শিশু যারা একটু বয়স্ক, তারা বুকে ব্যথা বলতে পারে, বা তাদের শ্বাস প্রশ্বাস দ্রুত হচ্ছে, এমন যদি জ্বর থাকে, যে কোনো সর্দি কাশির সাথে জ্বর থাকে, তার যদি শ্বাস প্রশ্বাস দ্রুত হয়, তাহলে বুঝতে হবে তার নিউমোনিয়া হয়েছে। বয়স্কদের বলে একই কথা, যদি ওনার যদি এরকম সর্দি কাশি থাকে, যদি জ্বর থাকে, এবং যদি শ্বাস প্রশ্বাস বড় হয়, এবং অবশ্য ডাক্তাররা কিন্তু পরীক্ষা করলে, বুক পরীক্ষা করলে নিউমোনিয়ার লক্ষণ কিন্তু সহজে বুঝতে পারেন। আর পরে তো অন্যান্য রক্ত পরীক্ষা, এক্সরে আসি, কিন্তু ডাক্তাররা কিন্তু বুক পরীক্ষা করলে, যেটা আমরা ডাক্তাররা ব্যবহার করি স্টেথোস্কোপ, সেটা দিয়ে যদি বুক পরীক্ষা করা হয়, তাহলে নিউমোনিয়া বোঝাটা কঠিন কিছু না। আচ্ছা, তো জটিলতা কি আছে যদি সঠিক সময়ে যদি এই জিনিসটা ধরা না পড়ে, কি ধরনের সমস্যা হতে পারে? আমরা যতদূর জানি যে নিউমোনিয়া থেকে, যে আপনি যেটি বলছিলেন যে মৃত্যুর ঝুঁকি পর্যন্ত আছে, তো ওই ঝুঁকিতে যাতে না যাওয়া লাগে তার আগ পর্যন্ত কি করণীয়? না, নিউমোনিয়ার ঝুঁকি তো সবচেয়ে বড় ঝুঁকি কিন্তু কিনা বলে মৃত্যু। কারণ পৃথিবীতে শুধু আমাদের দেশে না, পৃথিবীর বহু দেশে কিন্তু শিশু এবং বৃদ্ধরা বিশেষ করে, যারা মাঝামাঝি বয়স হয় তারাও তো ভয়ের কিছু নাই, কিন্তু যারা শিশু এবং যারা বৃদ্ধ, তাদের নিউমোনিয়া আক্রান্ত হলে যদি ঠিকমতো চিকিৎসা না হয়, অবশ্যই মৃত্যু হয়। কারণ নিউমোনিয়া দুই ভাগের হইতে পারে। একটা হলো এই যে ভাইরাস দিয়ে যেটা বললাম, ভাইরাস নিউমোনিয়া, যেটা কোনো ওষুধে কাজ করে না। আরেকটা হলো আপনার যেটা নিয়ে রোগ জীবাণু দিয়া, ব্যাকটেরিয়া দেওয়া হয়, সেটা কিন্তু প্রপারলি চিকিৎসা করা সম্ভব যদি ঠিকমতো ডায়াগনোস করা হয়। এবং সেখানে চিকিৎসা না করলে মৃত্যু তো পরের কথা, কিন্তু তার মাঝে যদি চিকিৎসা যদি ঠিকমতো না হয়, তাহলে নিউমোনিয়ার পরে যেটা হয়, নিউমোনিয়ার পরে বুকে পানি জমতে পারে। নিউমোনিয়া ভালো না হলে ওই লাংসটা কিন্তু নষ্ট হতে পারে, ওই লাংসটা পরে কার্যক্ষমতা হারিয়ে যেতে পারে, এবং লাং অ্যাবসেস, পুজ জমতে পারে। সেটা পরে কিন্তু আর সহজে চিকিৎসা ভালো হয় না যদি না লাংসটা কেটে না ফেলা হয়। আচ্ছা,
তো আরো কিছু রোগের কথা বলছিলেন যেটি শীতকালে অনেক বেশি বেড়ে যায় বা হওয়ার সম্ভাবনা থাকে, যেমন হচ্ছে হাঁপানিজনিত বা শ্বাসকষ্টজনিত সমস্যা বা অ্যালার্জিজনিত। সেক্ষেত্রে আসলে করণীয় কি, যাতে ওই দিকটাতে আমাদের শিশুরা বা যারা সাধারণ রোগী আছেন তারা যেতে না চায়? একটা কিছু হলো করণীয় কি, আরেকটা হলো করণীয় সব কিছু মানা সম্ভব নয়। তো যেটা করণীয় মানা সম্ভব সেটা হলো শীতে যে সবচেয়ে প্রধান কারণ হলো এই যে এখন দেখবেন যে সন্ধ্যার সময় কিন্তু একটু হালকা মানে গরমে থাকে কিন্তু শেষ সাথে শীত লাগে। আপনি ধরেন বাচ্চাটা ঘুমাইছে, গরম লাগলো, ফ্যান বা এসি চালিয়ে দিলেন, ঘুমাই গেল সে, কিন্তু শেষ সাথে যে প্রচণ্ড শীত লাগছে আপনি খেয়াল করেন না, তার গায়ে কাপড় দেওয়া হলো না, তার কিন্তু ঠান্ডা লেগে যাবে। ঠান্ডা নিউমোনিয়া হতে পারে, আবার তার যে প্রবণতা থাকে সর্দি হাঁপানি কাশি, তাহলে কিন্তু তার হাঁপানি কিন্তু বেড়ে যেতে পারে। তো এখন তো শীতে তো সবাই আমরা আক্রান্ত, বহু মানুষ আছে দেখবেন, আপনি দেখবেন রাস্তা পাশে শুয়ে আছে, তাদের কিন্তু সর্দি কাশি হাঁপানি কিছুই হচ্ছে না। কিন্তু আবার আপনার আমার ছেলে বা অনেকের ছেলে কিন্তু ভালো ঘরে বসে আছে, তার কিন্তু সামনে ঠান্ডা লেগে যাচ্ছে। এটা কারণটা হলো এই যে হাঁপানিটা কিন্তু অনেকটা বংশানুক্রমিক, অনেকটা বংশানুক্রমিক, বিশেষ করে শিশুদের হাঁপানি। যাদের বংশে প্রবণতা থাকে তাদের কিন্তু এই জিনিসটা হয়। তাদের যদি বংশে যদি হাঁপানি থাকে তাইলে আপনি দেখবেন যে তাদের সামান্য তারতম্যের কারণে কিন্তু এই সিজনে কিন্তু অল্পতেই হাঁপানিতে তারা আক্রান্ত। প্রথম কাজটা হলো এই ভেরিয়েশন থেকে তাকে মুক্ত করা, যেন ঠান্ডা গরম যে পার্টিকুলার আছে অ্যাডজাস্ট করতে পারে, এগুলো একটা। দ্বিতীয়ত কথা হলো আপনার কিনা বলে অতিরিক্ত ঠান্ডাতে এক্সপোজ না যাওয়া, তারপর সকালে গরম পানি গোসল করা, এবং বাড়িতে বেরোলে যেন নাকে মুখে ঠান্ডা না ঢুকে সেটা ব্যবস্থা করা। এবং অ্যালার্জেন তো ঘুরে ফিরে বেড়াচ্ছে, আকাশে বাতাসে সবখানে আমাদের অ্যালার্জি আছে। যেটা আপনি বলছিলেন যে এখন সময় যে ফুলের রেণু পরাগ এগুলো ঘুরে বেড়াচ্ছে, এগুলো কিন্তু মেইন অ্যালার্জেন। কিন্তু এগুলো মুক্ত করা সম্ভব না, তারপরও কেয়ার সাবধান যদি হয় তাহলে অনেকে মাস্ক পরতে পারে, বা ঘরে বাইরে তো যাওয়া বন্ধ করা যাবে না, মাস্ক পরতে পারে। আরটা হলো ঘরে কিন্তু যদি যেসব ঘরে যাদের বাচ্চা কাচ্চার হাঁপানি আছে তারা কার্পেট পাপোশ না রাখা ভালো। কারণ কার্পেট পাপোশে এক ধরনের জীবাণু থাকে, মাইট বলা হয়, মাইট, হাউস ডাস্ট মাইট। যারা ওই কার্পেট পাপোশ, পুরানো কাপড়, বইপত্র যেখানে আমরা রাখি, পত্রিকা যেখানে আমরা কিন্তু এখন দেখি যে শীতকালে যে অনেক পুরনো সোয়েটার বা এই যে উলের বিভিন্ন কাপড়গুলো অনেক পুরনোগুলো তারা ইউজ করছে না ধুয়েই, সেটাও সেখানে অ্যালার্জি হতে পারে, মাইট থাকতে পারে। তো ওগুলাকে নিয়ম হলো ওই ঘরে পরিষ্কার রাখা, ভালো এয়ারি রাখা, এবং সূর্য তাদের ঢুকতে পারে, এবং কার্পেট পাপোশ পুরনো কাপড় চোপড় পত্রিকা যদি কোনো জামা থাকে এগুলোকে ওই ঘরে না রাখা, এটা মানা সম্ভব। ঘর ঝাড়ু দেওয়ার সময়, বিছানা ঝাড়ু দেওয়ার সময় অ্যাটলিস্ট যেন ওই সময় আসে যেন বাচ্চারা বা যার হাঁপানি আসে সে যেন কাজ না থাকতে পারে, এইটা। আর যে ওষুধগুলো লেখা হয়, ডাক্তার সাহেব যে ওষুধগুলো লেখেন এগুলো যেন একটু নিয়মিত ব্যবহার করা হয়, বিশেষ করে হাঁপানির শুরুতে যেন নিয়মিত ব্যবহার করা হয়। ইনহেলার একটা ওষুধ আছে ডাক্তার সাহেব লেখেন। এটা স্যার আমি একটু জানতে চাইবো, অনেকের ক্ষেত্রে এই সমস্যাটা কাজ করে, ইনহেলারটা ইউজ করতে বেশিরভাগ রোগীরাই অনাগ্রহ দেখান। তো সেক্ষেত্রে আপনারা কিভাবে তাদেরকে পরামর্শ দিয়ে থাকেন? আসলে কি তাদের এই ভয়টা, বা একবার ইনহেলার ইউজ করা শুরু করলে সারা জীবন করতে হয়, এই ভয়টা কিন্তু তারা পেয়ে থাকেন, তখন কি বলেন? তিনটা জিনিস এখানে আসছে আপনার কথায়। একটা হলো ইনহেলার মানে ভয়, এটা কিন্তু অমূলক। ইনহেলার সবচেয়ে নিরাপদ ওষুধ, কারণ আপনি যদি ওষুধ খান, প্রেসক্রাইব করেন ওষুধ, তাহলে সেটা রক্তে যাবে এবং অন্যান্য পার্শ্ব প্রতিক্রিয়া হবে। ইনহেলার একমাত্র ওষুধ যেটা রক্তে যাবে না, সে শ্বাস, যেমন মলম যে আমরা দিই, মলম তো রক্তে যায় না, ইনহেলার একটা মলমের মতন, সরাসরি গিয়ে শ্বাসনালী মলমের মতন, সুতরাং এটা রক্তে যাবে না, এটা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই বললে হয়। কিন্তু এই ভয়টা যে কেন আসলেও এটা কিন্তু আমাদের অজানা আর কি। তো সুতরাং ইনহেলার সবচেয়ে নিরাপদ ওষুধ, এই একটা জিনিস আমাদের দর্শকরা জানতে হবে। 2 নম্বর হলো 2টা ইনহেলার সাধারণত প্রেসক্রাইব করা হয়। একটাকে বলা হয় সাময়িক শ্বাসকষ্ট কমানোর জন্য, যেটা আমরা সলবুটামল গ্রুপ, এটা মাঝে মধ্যে নিলে হয়। আরেকটা হলো আপনার স্টেরয়েড, বাজারে অনেকগুলো স্টেরয়েড আছে যে রেগুলার নিতে হয়। তো রোগীরা যেটা অনেক সময় আমাদেরকে না বলার কারণে হোক বা না জানার কারণে হোক উল্টাটা করে, যেটা সলবুটামল, যেটা মাঝে মাঝে নেওয়া দিতে পারে, সেটা কম দামা, এটা সবসময় নেয়। আর যে স্টেরয়েড ইনহেলার যেটা রেগুলার নেওয়ার কথা, সেটা মাঝে মধ্যে নেয়, এটা যেন না করে। অবশ্যই আসলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ বুঝে নিতে হবে, এটা বুঝে নিতে হবে। 3 নম্বর হলো কোনটা আগে, যেমন একজন রোগী উনি 2টাই নিচ্ছেন, তাহলে কোনটা আগে নেবেন, এটা ভুল করে। কিন্তু সবসময় কিন্তু সলবুটামলটা আগে নিতে হবে, এবং তার 5-10 মিনিট পরে আপনার অন্য ইনহেলার, যেটা স্টেরয়েড ইনহেলার, যেটা হলুদ রঙের, এটা পরে নিতে হবে। এগুলো একটা। আরটা ইনহেলার কদিন নেবেন, মান্থস টুগেদার, ইয়ার্স টুগেদার, তাহলে ওনারা ভালো থাকবেন। কিন্তু ইনহেলার যে স্টেরয়েড মাঝে মাঝে নেওয়া হয়, তাহলে কিছুদিন ব্যবহার করে আবার ছেড়ে দিলেন, আবার যখন সমস্যা হবে ব্যবহার করবেন, তাহলে হাঁপানি আর ভালো হবে। আচ্ছা,
তো আসলে এই বিষয়টা উচিত হবে একজন অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ মতো নিয়ম মতো অবশ্যই ব্যবহার আরেকটা হলো করা। ইনহেলার কেমনে নিতে হয়, হ্যাঁ। আমরা যেমন ডাক্তারদের উচিত এটাকে রোগীদেরকে শেখানো, এই দায়িত্বটা কিন্তু আমাদের ডাক্তারদের এবং উপরে যারা আমাদের উপর নার্সিং বা পড়ছে। ফার্মাসিস্টদের উচিত, আর রোগীদের উচিত এটাকে শিখে নেওয়া শিখে নেওয়া এবং ভালোভাবে। প্র্যাকটিস করা। কারণ আপনি সঠিক ইনহেলার নিলেন, পদ্ধতি এটা। একটা ইনহেলার দাম কিন্তু 12, 14, 1500 টাকা নিলেন, এটা চাপ দিলেন, সব চলে গেলে বাতাসে, কোনো লাভ হলো না। সুতরাং জায়গা মতো বুঝতে হবে। এবং এক সময় রোগী নিজেই হয়তো এটা বলবেন যে আমি ইনহেলার ব্যবহার করছি কিন্তু কাজ আমার হচ্ছে কাজ না, রাইট। হচ্ছে না। ওষুধ যদি খাই আমি আর বমি করে ফেলে দিই, ওষুধে কাজ হবে না। ইনহেলার এক অবস্থা, ইনহেলার নিল কিন্তু জায়গা মতো ঢুকলো না, তো সেই ইনহেলার কোনো কাজ হচ্ছে না। তো সুতরাং এই হলো ইনহেলার সম্বন্ধে মোটামুটি একটা রোগীদের জন্য আমার পরামর্শ। স্যার চমৎকার বলেন, অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম আপনার কাছ থেকে, অনেক অনেক ধন্যবাদ।